আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭-২৮ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আজকে টেকনিক ইজি এডুকেশনের নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। তো আজকের পর্বে অষ্টম অধ্যায়ে যে রেচন প্রক্রিয়াটা আছে তার যে কুমিল্লা বোর্ড ২০২২ আসে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে দেখো এই প্রশ্নে কি বলা হইছে। দেখো কি বলছে, একজন স্বাভাবিক মানুষ দৈনিক কি পরিমাণ মূত্র ত্যাগ করে? একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় ১৫০০ ml মূত্র ত্যাগ করে। একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় ১৫০০ ml মূত্র ত্যাগ করে। মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক বর্জ্য পদার্থ অপসারণে একটি অঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? তো এখানে দুইটা পয়েন্ট আসছে, একটা হচ্ছে মূত্র কি পরিমাণ তৈরি হয় ১৫০০ ml, আর এই মূত্র তৈরি করে আর অপসারণ করে কে? একটি অঙ্গ যা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই অঙ্গটা কি হবে? বৃক্ক বা কিডনি। ঠিক আছে? তারপর দেখো প্রশ্নে আসি, প্রথমে কি বলছে, রেনাল পেলভিস কাকে বলে? কি বলছে, রেনাল পেলভিস কাকে বলে? তো এটা বোঝার জন্য একটু ভিতর থেকে আসি। তো আমরা কি জানি, বৃক্কের একটা বাইরের অংশ আছে, একটা ভিতরের দিকে অংশ আছে। বাইরের দিকে অংশটা কি? উত্তল। বাইরের দিক বা যেটা হচ্ছে পাশের দিক সেটা কি? উত্তল। আর যেটা ভিতরের দিক সেটা কি? অবতল। অবতল অংশের ভাঁজকে কি বলে? হাইলাম বা হাইলাস বলে। অবতল অংশের ভাঁজকে কি বলে? হাইলাম বলে। এই হাইলাম দিয়ে একটা স্ট্রাকচার বের হয়ে আসে যেটা হচ্ছে টিউবের মতো দেখতে, তাকে আমরা কি বলতেছি? ইউরেটার বলতেছি। টিউবের মতো যেই স্ট্রাকচারটা বের হয়ে আসতেছে তাকে বলতেছি ইউরেটার। আর ইউরেটারের যে ফানেল আকৃতির প্রশস্ত অংশ যেটা বৃক্কের মধ্যে থাকে তাকে আমরা কি বলতেছি? পেলভিস। ঠিক আছে? তো আলটিমেটলি রেনাল পেলভিস বা শুধু পেলভিস সেটা কি জিনিস? ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ যেটা বৃক্কের মধ্যে থাকে তাকে আমরা বলতেছি রেনাল পেলভিস। ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে, দেখো বৃক্কের ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ, বৃক্কের ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে কি বলতেছে? রেনাল পেলভিস বা শুধু পেলভিস বলে। ঠিক আছে? তারপর দেখো খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দেখো খ নম্বর প্রশ্ন বলছে ডায়ালিসিস মেশিনে একটি বিশেষ ধরনের তরল ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। ডায়ালিসিস মেশিনে এক ধরনের বিশেষ তরল ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। আর এটা কেন করা হয়? ঠিক আছে, আগে বুঝি হচ্ছে ডায়ালাইসিস কি। আমাদের যখন কিডনি বিকল হয়ে যায় বা কিডনি টোটালি ফাংশন করে না, তখন কি হয়, কৃত্রিমভাবে বৈজ্ঞানিক উপায়ে আমাদের বডিতে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয়েছিল সেগুলোকে বের করে আনা হয়। আর এই প্রক্রিয়াটাকে কি বলতেছি আমরা? ডায়ালাইসিস। ঠিক আছে? আর ডায়ালাইসিসের জন্য যে ফ্লুইড বা তরলটা ব্যবহার করা হয় তাকে কি বলতেছে? ডায়ালাইসিস ফ্লুইড। ঠিক আছে? তো এই ডায়ালাইসিস ফ্লুইডটা স্পেশাল কেন? এর গঠন হচ্ছে রক্তের প্লাজমার মতো। তোমরা যদি ফার্দার জানতে পারো, মানে জানো, তাহলে দেখবা কি আমাদের রক্তের গঠন এমন যার টনিসিটি হচ্ছে ডায়ালাইসিস ফ্লুইডের টনিসিটি বা অভিস্রবণিক চাপের সমান। ঠিক আছে? আমাদের কি বললাম, রক্তের যে রক্তরস আছে তার টনিসিটি আর আমাদের যে ডায়ালাইসিস ফ্লুইড তার টনিসিটি সেম। এর কারণে কি বললাম, এই ডায়ালাইসিস ফ্লুইডটা স্পেশাল। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, আচ্ছা দেখো কি বলা হয়েছে, ডায়ালিসিস মেশিনের সাহায্যে একটি বিশেষ ধরনের তরল ব্যবহার করা হয় যার মাধ্যমে নাইট্রোজেন গঠিত বর্জ্য বের করা হয়। আর এই ডায়ালিসিসের যে তরলটা ব্যবহার করা হয় তাকে বলা হয় ডায়ালিসিস ফ্লুইড। ডায়ালিসিসের যে তরল ব্যবহার করা হয় তাকে বলা হয় ডায়ালিসিস ফ্লুইড। এর গঠন কেমন? এর গঠন দেখতে রক্তের প্লাজমার মতো। গঠন কেমন? রক্তের প্লাজমার মতো। আর সাথে সাথে কি, এর যে প্রাচীরগুলো থাকে ডায়ালিসিস টিউবের, এই প্রাচীরগুলো হয় আংশিক বৈষম্যবেদ্য, যার কারণে কি হয়, শুধুমাত্র যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ছিল শুধুমাত্র সেগুলোই আমাদের রক্ত থেকে বের হয়। আর যেগুলো গুরুত্বপূর্ণ উপাদান, যেমন বিভিন্ন প্রকার খনিজ লবণ, গ্লুকোজ, সোডিয়াম, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এগুলো কি হয়, রক্তের মাধ্যমে আমার বডিতে মানে ব্যাক করে। ঠিক আছে? তাহলে দেখো কি বলা হয়েছে, ডায়ালিসিস টিউবের মাধ্যমে ধমনী থেকে আগত রক্ত বিভিন্ন বর্জ্য পদার্থ এই তরলে প্রবেশ করে। আর পরিশোধিত রক্ত কি হয়, রক্তের শিরার মাধ্যমে বা টিউবের যেটা আছে শিরার সাথে যুক্ত তার মাধ্যমে আমাদের বডিতে ব্যাক করে। ঠিক আছে? এভাবে দেহের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ মুক্ত থাকে। কি বললাম, আমাদের কিডনি যখন বিকল হয় তখন এই ডায়ালিসিস করা হয়। আর ডায়ালিসিসে যেই ফ্লুইড ইউজ করা হয় তাকে বলা হইতেছে ডায়ালিসিস ফ্লুইড, যাকে মানে যার গঠন কেমন, আমাদের রক্তের প্লাজমার গঠনের অনুরূপ। ঠিক আছে? তারপর দেখো গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, আচ্ছা দেখো গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত অঙ্গের কার্যকরী এককের বর্ণনা দাও। উদ্দীপকে উল্লেখিত অঙ্গের কার্যকরী এককের বর্ণনা দাও। আগে দেখো অঙ্গটা কি বলছিলাম, কি পরিমাণ মূত্র ত্যাগ করে? 1500 ml বা 1.5 লিটার মূত্র ডেইলি ত্যাগ করে। আর বর্জ্য পদার্থ অপসারণে কে ভূমিকা রাখে? একটা অঙ্গ। আর যে আমরা জানি কি মূত্র তৈরি করে কে? বৃক্ক বা কিডনি। মূত্র তৈরি করে কে? বৃক্ক বা কিডনি। তাহলে অঙ্গটা কি হবে? অঙ্গটা হবে বৃক্ক বা কিডনি। ঠিক আছে? তাহলে বৃক্ক বা কিডনির কার্যকরী এককে নেফ্রন। কিডনির কার্যকরী এককের নাম কি? নেফ্রন। আরেকভাবে নেফ্রনের সংজ্ঞা দেওয়া যায়,
আমাদের যে বৃক্কের ইউরিনিফেরাস নালিকা তার ক্ষরণকারী অংশ এবং কার্যকরী এককের নাম কি? নেফ্রন। ঠিক আছে, তো এখন কি বলা হয়েছে? কার্যকরী এককের বর্ণনা দাও। বর্ণনা দেওয়ার জন্য কি আগে আমাদের হচ্ছে চিত্রটা একটু বুঝে আসতে হবে। ঠিক আছে, তো দেখো চিত্রটা মানে চিত্রটাতে যাই আমরা। আচ্ছা দেখো, আমরা যদি এরকম একটা পেয়ালা আকৃতির গঠন আঁকাই, এই পেয়ালা আকৃতির গঠনকে কি বলবো আমরা? বোমেন্স ক্যাপসুল। পেয়ালা আকৃতির গঠনকে কি বলবো? বোমেন্স ক্যাপসুল। এই পেয়ালা আকৃতির গঠনে একটা ধমনী প্রবেশ করে, যাকে বলতেছি আমরা এফারেন্ট ধমনী। এই পেয়ালা আকৃতির গঠনে একটা ধমনী প্রবেশ করে, তাকে আমরা বলতেছি এফারেন্ট ধমনী। ঠিক আছে, এই এফারেন্ট ধমনী কি হয়? এখানে প্রবেশ করার পর 50টার মতো কৌশিক নালিকা তৈরি করে। কয়টার মতো কৌশিক নালিকা তৈরি করে? 50টার মতো। ঠিক আছে, এই 50টার মতো কৌশিক নালিকা একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? কৌশিক জালিকা তৈরি করে। এই কৌশিক জালিকার নাম কি? গ্লোমেরুলাস। কৌশিক জালিকার নাম কি? গ্লোমেরুলাস। ঠিক আছে, আর গ্লোমেরুলাস থেকে আবার আরেকটা ধমনী বের হয়ে আসে, একে আমরা বলতেছি ইফারেন্ট ধমনী। একে কি বলতেছি আমরা? ইফারেন্ট ধমনী। ঠিক আছে, আচ্ছা, তো এই পেয়ালা আকৃতির গঠনকে কি বললাম আমরা? বোমেন্স ক্যাপসুল। আচ্ছা, এই আমাদের যে গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল, এই দুটাকে একসাথে আমরা কি বলতেছি? রেনাল কর্পাসল বলতেছি, যার কাজ কি? মূত্র তৈরি করা। ঠিক আছে, এই দুইটা মিলে আমরা কি বলতেছি? গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুলকে একসাথে বলতেছি রেনাল কর্পাসল। আর আরেকটা পার্ট আছে নেফ্রনের, যাকে আমরা বলতেছি রেনাল টিউবিউল, যা হচ্ছে এক ধরনের টিউবুলার সিস্টেম। ঠিক আছে, টিউবিউলটা কেমন দেখো, এই যে আমাদের যে বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ, সেটা কি হয়? একটু পেঁচানো আকৃতির স্ট্রাকচার বা গঠন তৈরি করে। এই পেঁচানো আকৃতির গঠন যেটা বোমেন্স ক্যাপসুলের কাছে, তাকে আমরা বলতেছি নিকটবর্তী পেঁচানো নালিকা। কি বলতেছি? নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, এই নিকটবর্তী পেঁচানো নালিকা এখানে আসার পর দেখো, সে একটু কি হলো? সংকুচিত হইলো এবং একটা লুপ বা ফাঁস গঠন করলো। সংকুচিত হয়ে কি হলো? একটা লুপ বা ফাঁস গঠন করলো। এই লুপকে আমরা কি বলতেছি? হেনলির লুপ। লুপকে কি বলতেছি? হেনলির লুপ। ঠিক আছে, তারপর দেখো এই হেনলির লুপ আবার কি হয়? সে একটু প্রসারিত হইলো, আবার সে একটু পেঁচানো আকৃতির গঠন তৈরি করলো। এই পেঁচানো আকৃতির গঠনকে আমরা কি বলতেছি? দূরবর্তী পেঁচানো নালিকা। কারণ কি? এটা আমাদের বোমেন্স ক্যাপসুল থেকে দূরে, একে কি বলতেছি? দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, দূরবর্তী পেঁচানো নালিকা। এই দূরবর্তী পেঁচানো নালিকা আলটিমেটলি কোথায় এসে শেষ হয়? সংগ্রাহী নালিকা বা সংগ্রাহক নালিকাতে এসে এই দূরবর্তী পেঁচানো নালিকা শেষ হয়। ঠিক আছে, তো আমরা কি বললাম? নেফ্রনের কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হচ্ছে আমরা জানি রেনাল কর্পাসল, আর একটা হচ্ছে রেনাল টিউবুল। রেনাল কর্পাসল কাকে নিয়ে বলতেছি আমরা? গ্লোমেরুলাস। আর বোমেন্স ক্যাপসুলকে নিয়ে বলতেছি আমরা রেনাল কর্পাসল। আর রেনাল টিউবুল বা টিউবুলার সিস্টেম, এটা কাকে বলতেছি আমরা? নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনলির লুপ বা লুপ অফ হেনলি, আর হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। তো এটা হচ্ছে একটা নেফ্রনের স্ট্রাকচার। তো দেখো এখানে কি কি বলা হয়েছে। আচ্ছা দেখো, এখানে কি বলা হয়েছে? উদ্দীপকে উল্লেখিত অঙ্গটার নাম কি? প্রধান রেচন অঙ্গ বৃক্ক বা কিডনি। এই কিডনির যে ইউরিনিফেরাস নালিকা, তার ক্ষরণকারী অংশ এবং কার্যকরী এককের নাম কি? নেফ্রন। ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কার্যকরী এককের নাম কি? নেফ্রন। নেফ্রনের সংখ্যা কত? 10 থেকে 12 লাখ। নেফ্রনের সংখ্যা কত? প্রতি বৃক্কে 10 থেকে 12 লাখ। ঠিক আছে, তো আমাদের এটা এমসিকিউ হিসেবে আসে, প্রতি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? ঠিক আছে, তারপর দেখো একটা নেফ্রনের আবার দুইটা পার্ট। কি কি? এক নম্বরে বলছে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ, আরেকটা হচ্ছে বৃক্ক নালিকা বা রেনাল টিউবিউল। এখান থেকে আরেকটা কনফিউশন আসতে পারে যে মালপিজিয়ান অঙ্গ, এটা থাকে হচ্ছে আমাদের যারা মানুষ বা কর্ডেট, তাদের হচ্ছে মালপিজিয়ান অঙ্গ। আর মালপিজিয়ান যে নালিকা, সেটা কাদের থাকে? আর্থ্রোপোড বা ঘাসফড়িং গোত্র যারা আছে, তাদের ক্ষেত্রে কি থাকে? মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, এটা একটা কনফিউশনের প্রশ্ন। তারপর দেখো কি বলা হয়েছে, এখানে চিত্রটা বর্ণনা করা হয়েছে। চিত্রটা মোটামুটি বুঝা গেছে। তারপর দেখো এটা একটু বর্ণনা করি। এক নম্বরে কি বলা হয়েছে? রেনাল কর্পাসল। নেফ্রনের অগ্রপ্রান্তকে কি বলতেছি আমরা? রেনাল কর্পাসল। এটা আবার দুইটা অংশ নিয়ে বিভক্ত। একটা কি বলা হয়েছে? বোমেন্স ক্যাপসুল, আর একটা বলা হয়েছে গ্লোমেরুলাস। দুইটা অংশ কি কি? একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। এটা থাকে কোথায়? থাকে হচ্ছে কর্টেক্সের দিকে। কর্টেক্স কি? বৃক্কের যে বাইরের দিকের অংশ, তাকে আমরা কি বলতেছি? কর্টেক্স। ঠিক আছে, বোমেন্স ক্যাপসুল কি করে? গ্লোমেরুলাসকে আবৃত করে রাখে। আর গ্লোমেরুলাস কি? এটা হচ্ছে এক ধরনের কৌশিক জালিকা। বোমেন্স ক্যাপসুল কি? এক ধরনের কৌশিক জালিকা, যেটা তৈরি হয় রেনাল ধমনী বা এফারেন্ট ধমনী, এটা যখন প্রবেশ করে তার মাধ্যমে এটা তৈরি হয়। আর সেখান থেকে বের হয়ে আসে কি? কৌশিক নালিকা তৈরি হওয়ার পর সেখান থেকে বের হয়ে আসে কি? আমাদের ইফারেন্ট ধমনী। ঠিক আছে,
রেনাল ধমনী দিয়ে ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে, তারপর দেখো 50টার মতো কৌশিক নালিকা তৈরি করে। কৌশিক নালিকাগুলো পরে আবার কি তৈরি করে, ইফারেন্ট ধমনী হিসেবে সে ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, বৃক্কীয় নালিকা, এটা লাগবে না, মূলত আমরা কি বলি এটাকে রেনাল টিউবিউল বলি। রেনাল টিউবিউল কি, বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে কোন পর্যন্ত বিস্তৃত, সংগ্রাহী নালিকা বা সংগ্রাহক নালিকা পর্যন্ত বিস্তৃত যে টিউবুলার স্ট্রাকচার বা নালিকাকার স্ট্রাকচার, তাকে আমরা কি বলতেছি, রেনাল টিউবিউল বলতেছি। ঠিক আছে, রেনাল টিউবিউলের কয়টা পার্ট, 3টা পার্ট। কি বলছিলাম, নিকটবর্তী প্যাচানো নালিকা বা গোড়াদেশীয় প্যাচানো নালিকা, হেনলির লুপ, দূরবর্তী বা প্রান্তীয় প্যাচানো নালিকা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা নেফ্রনের স্ট্রাকচার বা গঠন। তারপর আসো ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দেখো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকে উল্লেখিত পদার্থ সঠিকভাবে অপসারিত না হলে কি ধরনের সমস্যা হতে পারে ব্যাখ্যা করো। উল্লেখিত পদার্থ কি কি, এক ধরনের ক্ষতিকারক এবং অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ। ঠিক আছে, পদার্থটা কি ক্ষতিকারক, আর এটা কিভাবে তৈরি হয়, মানে কি হিসেবে নিঃসৃত হয় বডি থেকে, মূত্র হিসেবে বডি থেকে নিষ্ক্রান্ত হয় বা নিষ্কৃত হয়। ঠিক আছে, তাহলে আমাদের যদি মূত্র ত্যাগ না হয় বা সঠিকভাবে অপসারিত না হয়, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আচ্ছা, আগে জানি মূত্রের যে কি কি উপাদান আছে। আমরা কি জানি, মূত্রের মাধ্যমে আমাদের বডিতে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেগুলো হচ্ছে বিপাক ক্রিয়া তৈরি হয়েছিল, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, যে সকল ক্ষতিকর আর অপ্রয়োজনীয় পদার্থ যেটা উদ্দীপকে বলা হয়েছিল, এগুলো হচ্ছে মূত্রের প্রধান উপাদান। এর মাধ্যমে কি হয়, কিডনি আমাদের এই সকল নাইট্রোজেন যুক্ত বর্জ্য থেকে আমাদের বডিকে সে পরিশুদ্ধ বা বিশুদ্ধ রাখে। ঠিক আছে, আর পাশাপাশি কি করে, এই সকল নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যদি আমাদের বডিতে জমা থাকে কোনো মতে, তাহলে এগুলো কি হয়, একসময় বিষক্রিয়া ঘটাতে পারে, এমনকি মানুষের মৃত্যু ঘটাতে পারে। ঠিক আছে, আর আদার্স কী কী কাজ আছে, বৃক্ক কী কী করে, আমরা কি জানি, মূত্রের বেশিরভাগ অংশ কি পানি। এই পানির মাধ্যমে বৃক্ক কী করে, আমাদের বডিতে যে পানির ভারসাম্য সেটা বজায় রাখে। আবার আমাদের বডিতে বিপাক ক্রিয়ায়, যেমন ডিঅ্যামিনেশন বা অ্যামিনেশন বিক্রিয়ায় যে হাইড্রোজেন আয়নগুলো তৈরি হয়েছিল, এটা হচ্ছে অ্যাসিডিক ধর্ম বা অম্লীয়, এটা অপসারণের মাধ্যমে আর বাইকার্বন দ্বারা একে প্রশমিত করার মাধ্যমে আমাদের দেহে অম্লক্ষারের ভারসাম্য সে বজায় রাখে। ঠিক আছে, আবার আমরা কি জানি, রক্ত রসের উপাদান কি, বেশিরভাগ ক্ষেত্রে পানি। আর এই পানির মাধ্যমে কী হয়, রক্তরস আমাদের রক্তে যে চাপ দেয়, যাকে আমরা বলতেছি রক্তচাপ, এটা নিয়ন্ত্রিত হয়। আর এই পানি বের করে দেওয়ার মাধ্যমে রক্তের যে রক্তচাপ সেটা নিয়ন্ত্রণ করে কে, বৃক্ক। ঠিক আছে, তো বৃক্ক যদি এই সকল কাজগুলো না করে, তাহলে এই সকল সমস্যাগুলোই দেখা দিবে। যেমন আমাদের পানির যে ভারসাম্য সেটা থাকবে না, তারপর খনিজ লবণ যে ভারসাম্য এটা থাকবে না, অম্লক্ষার ভারসাম্য এটা ঠিকমতো হবে না, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দ্বারা কি হবে, আমাদের দেহে বিষক্রিয়া ঘটবে। ঠিক আছে, তো দেখো এখানে কি কি বলা হয়েছে। আচ্ছা দেখো কি বলা হয়েছে, উদ্দীপকে উল্লেখিত অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক বর্জ্য পদার্থ বলতে কাকে বোঝানো হয়েছে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে বোঝানো হয়েছে, যা যদি সঠিকভাবে নিষ্ক্রান্ত বা অপসারিত না হয়, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই সকল নাইট্রোজেন গঠিত বর্জ্য কীভাবে ত্যাগ করা হয়, মূত্র হিসেবে। আর কী পরিমাণ মূত্র ডেইলি ত্যাগ করা হয়, অ্যাবাউট 1500 ml বা 1.5 লিটার মূত্র ডেইলি ত্যাগ করা হয়। আর মূত্রের প্রধান উপাদান কী কী বলছিলাম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া ইত্যাদি। এগুলো কি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। ঠিক আছে, এগুলো কি করে, আমাদের মূত্রের মাধ্যমে বৃক্ক দেহ থেকে বের করে দেয়। ঠিক আছে, তো বৃক্ক যদি এই সকল ফাংশন না করে, নাইট্রোজেন গঠিত বর্জ্য বের করে না দেয়, তাহলে কি কি সমস্যা হতে পারে দেখো। আচ্ছা দেখো, প্রথমত কি, বৃক্ক কি করতেছে, আমাদের মূত্র তৈরি করতেছে। যদি এই সকল বর্জ্য পদার্থ বের না করে দেয়, তাহলে কি হবে, মূত্রের পরিমাণ কমে যাবে। কারণ কি, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো আমাদের দেহে জমা হচ্ছে। ঠিক আছে, রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পাবে। কারণ কি, ক্রিয়েটিনিন কার মাধ্যমে বের হইতেছে, মূত্রের মাধ্যমে বের হইতেছে। যেহেতু মূত্র কমে যাচ্ছে, ক্রিয়েটিনিনের পরিমাণ আমাদের বডিতে বেড়ে যাচ্ছে, আর বডি থেকে সেগুলো বের হতে পারতেছে না। আবার দেখো কি হয়, পানি জমতে থাকে। কেন, পানিও বের হয় কিসের মাধ্যমে, মূত্রের মাধ্যমে। তো যদি মূত্র তৈরি না হয়, পানিও বডিতে জমতে থাকে, যার ফলে এর আরেকটা লক্ষণ কি, চোখ মুখ সহ সারা শরীর ফুলে যেতে পারে। কেন, আমরা জানি কোথাও যদি পানি বেড়ে যায়, তো ওই পানি কি হয়, আমাদের যে অসমোসিস বা অভিস্রবণ, তার মধ্যে কী হয়, নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানে যায়। অর্থাৎ আমাদের সেলের ভিতর থেকে কোথায় আসতে পারে, এক্সট্রা সেলুলার স্পেস বা কোষের যে মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো, টিস্যু স্পেস, তার মধ্যে চলে এসে আমাদের চোখ মুখ সহ সারা শরীর ফুলে যেতে পারে। আর উচ্চ রক্তচাপ কেন হয় বলছিলাম,
আমাদের রক্তের যে রক্তরস আছে তার বেশিরভাগ উপাদান হচ্ছে পানি। তো এই পানির যদি ভারসাম্য ঠিক না থাকে তখন কি হয়, উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে। তারপর আরেকটা কি বললাম, অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হবে। কেন বললাম? অম্লক্ষারের ভারসাম্য কিভাবে নষ্ট হয়? আমরা জানি কি ডিঅ্যামিনেশন বা অ্যামিনেশন প্রক্রিয়ায় হাইড্রোজেন আয়ন তৈরি হয়। এটা কি অ্যাসিডিক বা অম্লীয় এক ধরনের পদার্থ, যাকে প্রশমিত করতেছে কে? বাইকার্বনেট। হাইড্রোজেনকে প্রশমিত করতেছে কে? বাইকার্বনেট। ঠিক আছে? তো কোনো মতে যদি এই হাইড্রোজেন আয়ন ও বাইকার্বনেট আয়ন মূত্রের মাধ্যমে বের না হয় তাহলে অম্লক্ষারের ভারসাম্য বজায় থাকবে না। তাহলে কি কি বলা হয়েছে? এই সকল সমস্যাই হইতে পারে যদি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আমাদের দেহ থেকে বের হতে না পারে। ঠিক আছে? তো ঘ নম্বর প্রশ্নে এতটুকুই বলা হয়েছিল। তো আজকের পর্ব এতটুকুই। তোমাদের সাথে পরবর্তী কোনো এক পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।